অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রধান উপদেষ্টার গুরুত্ব। আন্দোলনে আহতদের আজ থেকে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যখাত জনকল্যাণমুখী করতে আলটিমেটাম ছাত্রদের। পিলখানায় সুপরিকল্পিত হত্যাযজ্ঞ হয়েছিল, 25শে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণার দাবি স্বজনদের। চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলের বিরুদ্ধে হত্যা মামলা, ঠাকুরগাঁওয়ে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র কারাগারে। সব রেকর্ড ভেঙেছে শিবলি কমিশনের কারসাজি, শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা লুট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21শে সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: দেশের ফুটবল ধ্বংসের হোতা কাজী সালাউদ্দিন, অদৃশ্য ক্ষমতা বলে দুর্নীতির নথি গায়েব। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দ্বিতীয় বিপ্লবের পর রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সংস্কার করে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নয়াদিল্লিতে ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ভারতের নয়াদিল্লিতে ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের তৃতীয় আসর। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার বৈপ্লবিক উত্তরণ তুলে ধরেন তিনি। You all are aware that Bangladesh witnessed a second revolution on 5th of August 2024, where mass uprising spearheaded by our valiant students and joined by the masses. The current interim government was sworn in on August 8th. Our young generation have impressed upon the people of their aspirations for revolutionary change. নির্বাচন, বিচার বিভাগ, স্থানীয় সরকার, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারকেই গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. প্রতিশ্রুতিবদ্ধ শক্তিশালী তরুণ সমাজকেই আগামীর চালিকা শক্তি বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy and education. We are holding dialogue with political parties, civil society leaders and experts to give shape to democratic aspirations of our revolutionary students. সামিট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা। 90 দিনের মধ্যে স্বাস্থ্যখাত জনকল্যাণমুখী করার আলটিমেটাম দিয়ে আজ থেকে ক্ষণ গণনা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেন, সমন্বয়ক পরিচয়ে কেউ বিশেষ সুবিধা চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আন্দোলনে আহত রোগীদের আজ থেকে দেশের সব হাসপাতালে বিনামূল্যে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুধু ছাত্র নয়, যে কোনো বয়সের হোক না কেন, তাদের যে বিলগুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা, এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে রিফান্ড করে তাদের যে ইমেজের একটি সংকট তৈরি হয়েছে সেই ইমেজটি ফিরিয়ে আনার ন্যূনতম যে চেষ্টাটি সেটি করে। যদি কোনো ধরনের পলিসি ম্যানিপুলেশন না থাকে, টেন্ডারবাজি বা মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা, স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে, তাহলে 90 দিনের মধ্যে
এই স্বাস্থ্য খাতকে ওনারা জনমুখী স্বাস্থ্য খাত হিসাবে আমাদেরকে উপহার দিতে পারবেন। কোনো সরকারি হাসপাতালে যদি বাইরের থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় অথবা কোনো রুগীকে বাইরের থেকে মেডিসিন কিনতে দেওয়া হয়, ছাত্র জনতা আপনাদেরকে ছাড়বে না। সুতরাং এই হুঁশিয়ারি অত্যন্ত স্পষ্টভাবে দিয়ে যাচ্ছি, আমরা জিরো টলারেন্স পলিসি অ্যাডপ্ট করব। এই রকম অনিয়ম করার জন্য আপনারা নিগৃহীত হলে সেই দায়িত্ব আপনাদেরই নিতে হবে। সুতরাং দায়িত্বহীন ভাষায় বলতে চাই, স্বাস্থ্যের পরিবর্তন আসন্ন, আপনারা সবাই যদি আমাদের সঙ্গে থাকেন, এই পরিবর্তন শুধুমাত্র অল্প সময়ের বিষয়। পিলখানায় বিডিআর বিদ্রোহ নয়, এটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ ছিল বলে জানিয়েছেন নিহত সেনা সদস্যের স্বজনরা। হত্যাকাণ্ডের বিচার সহ 7 দফা দাবিতে রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা। তারা জানান 15 বছর ধরে চাপ দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখায় স্বচ্ছ বিচার চেয়েও পাননি। একটি আন্তর্জাতিক চক্রের মাধ্যমে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে উল্লেখ করেন তারা। বিদ্রোহের সময় হত্যাকাণ্ডের যেসব তদন্ত হয়েছে তার প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা এবং 25শে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা সহ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান পরিবারের সদস্যরা। যে পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সে সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে। যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে আরও একটি হত্যা মামলা হয়েছে। হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ 34 জনকে। এদিকে বিস্ফোরক মামলায় 3 দিনের রিমান্ডে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য MA লতিফ। এছাড়া ঠাকুরগাঁওয়ে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 18 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাটডাউন কর্মসূচি চলার সময় চট্টগ্রামের বহদ্দারহাটে গুলিতে নিহত হন কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী। এ ঘটনায় নিহতের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে নগরীর চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে হুকুমের আসামি করা হয়। এছাড়া মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী সহ আরও 32 জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদিকে বিস্ফোরক আইনে চট্টগ্রামের ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য MA লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার রাতে ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায়ের আদালতে তোলা হলে রমেশ চন্দ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে নাটোর সদর থানায় আওয়ামী লীগের 62 নেতাকর্মীর বিরুদ্ধে 2টি হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কারসাজি আর অনিয়মে পুঁজিবাজারকে ডুবিয়ে অবশেষে বিদায় নিয়েছে শিবলি রুবাইয়াত কমিশন। এমন নজিরবিহীন জালিয়াতি অতীতে কোনো কমিশন করেনি বলে অভিযোগ বাজার বিশ্লেষকদের। শিবলি রুবাইয়াত আমলের সব কারসাজি তদন্তের পরামর্শ তাদের। মেহেদি হাসানের রিপোর্ট। হাইরুল কমিশনের নানা বিতর্কিত কর্মকাণ্ডে যখন বিপর্যস্ত পুঁজিবাজার, ঠিক সেই সময় 2020 সালের 17 মে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম। সাথে যোগ দেন আরও 4 কমিশনার। শুরুতে এই কমিশনের নেওয়া কিছু পদক্ষেপ বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার করেছিল, তবে সে আশা হতাশায় রূপ নিতে বেশি সময় লাগেনি। কৃত্রিমভাবে বাজার চাঙ্গা করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আনুকূল্য দেওয়ার অভিযোগ ওঠে কথিত বড় বিনিয়োগকারী সমবায় কর্মকর্তা আবুল খায়ের হিরু এবং তার সহযোগীদের। বেশ কিছু কারসাজির ঘটনায় তাদের জরিমানা করা হলেও তাদের মুনাফা ছিল তার চাইতে শতগুণ বেশি। শিবলি রুবাইয়াতের প্রশ্রয়ে এ চক্র কারসাজি করে একের পর এক কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে মুনাফা তুলে নেয়। 2021 সালে আরও কিছু প্রতিষ্ঠানের সাথে যে 5টি কোম্পানির শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে তার মধ্যে ছিল সোনালী পেপার 321%, ফরচুন শুজ 317, এমারেল্ড অয়েল 284, সেলভো কেমিক্যাল 253, জেনেক্স ইনফোসিস 231%। 2022 সালে সবচেয়ে বেশি দর বেড়েছিল ওরিয়ন ইনফিউশন 507%,
ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ 400, সি পার্ল 317, মেঘনা কন্ডেন্স মিল্ক 183 ও জুট স্পিনার্স 174%। 2023 সালে সবচেয়ে বেশি বেড়েছিল খান ব্রাদার্স ওভেন পিপি ইন্ডাস্ট্রিজ 686%, লিগেসি ফুটওয়্যার 338, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং 223, আরএন স্পিনিং মিলস 161 ও ফাইন ফুডস 134%। সর্বশেষ এবছর জানুয়ারি থেকে জুন সময়ে বাংলাদেশ মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং 146%, তৌফিকা ফুডসের 128, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের 118% শেয়ারের দর বেড়েছে। এগুলো অধিকাংশই দুর্বল ও রুগ্ন কোম্পানি, কিন্তু কমিশনের প্রচ্ছন্ন সমর্থন থাকায় তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন এর আগে কোনো কমিশনের এভাবে সরাসরি জালিয়াতিতে জড়ানোর নজির নেই। একটা কমিশনকে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়, তখন সেই লোকগুলোর কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? অনেকেই কাছে শুনেছি যে সততার অভাব ছিল কমিশনের, তো যতদিন উনি ছিলেন চরমভাবে ম্যানিপুলেশন চলেছে, ছোট ছোট শেয়ার নেই বিশেষ করে। তো সেটা উনি ব্যর্থ হয়েছেন কন্ট্রোল করতে, বা কোনো ব্যর্থ হবে মানে কন্ট্রোল করার চেষ্টা করেছেন কিনা সেটাও আমি জানি না। এদিকে শিবলি রুবায়েত কমিশনের আমলে কারসাজি তদন্তের অনেক ঘটনাই গোপন রাখা হয়, এমনকি বিএসসিসিতে সাংবাদিক প্রবেশেও নানা কড়াকড়ি আরোপ করা হয়। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউএসএফ অ্যাসেট ম্যানেজমেন্ট ও অ্যালায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে ইউনিট হোল্ডারদের অর্থ তছরূপের অভিযোগ থাকলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। রিংস অ্যান্ড টেক্সটাইলের প্লেসমেন্ট জালিয়াতির ঘটনা উদ্ঘাটিত হলেও এ বিষয়ে নীরব ছিল শিবলি কমিশন। এছাড়া রুগ্ন ও দুর্বল কোম্পানির পর্ষদ পুনর্গঠনের নামেও হয়েছে নানা জালিয়াতি। কমিশনের সঙ্গে যারা মার্কেট প্লেয়ার তাদের একটা দূরত্ব থাকা উচিত, কিন্তু উনি যখন মার্কেট প্লেয়ারদেরকে নিয়ে ভ্রমণে বেরিয়েছেন, একটা পিকনিক টাইপের একটা বনভোজনের মতো উনি বেরিয়ে গেছেন বিভিন্ন দেশে, এবং সেখানে বিদেশি খুব কমই ছিল। এদিকে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রেজেন্ট OCCRPর প্রতিবেদনে নাম এসেছে শিবলি রুবায়েতের। $1 মিলিয়ন জালিয়াতির সঙ্গে যুক্ত একটি ব্যাংক হিসাব থেকে শিবলি রুবায়েতের কাছে অ্যাকাউন্টে অর্থ এসেছে দাবি করা হয়েছে এই প্রতিবেদনে। আন্তর্জাতিক কাগজে সংস্থা মানে যে অর্গানাইজেশন যেগুলো, সেখান থেকেও কিন্তু ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছে। তো সেগুলোর কোনো আমার মনে হয় সেগুলো কোনো তদন্তও হয়নি, বাংলাদেশে কিছুই হয়নি। গত 10 আগস্ট রাতে পদত্যাগ করেন শিবলি রুবায়েতুল ইসলাম। এ ব্যাপারে কথা বলতে তার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। একসময় দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সম্ভাবনাময় খেলা ছিল ফুটবল। দুঃখজনক হলে সত্য, সেই ফুটবল আজ ধ্বংসের পথে। এর নেপথ্যে কাজী সালাউদ্দিন। তার বিরুদ্ধে কয়েক ডজন দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো এক অদৃশ্য ক্ষমতার জোরে আঁকড়ে ধরেন সভাপতির চেয়ার। দেশের ফুটবলের স্বার্থে এখনই সালাউদ্দিনকে অপসারণের জোর দাবি ফুটবল সমর্থকদের। বাফুফের সামনে আজও মানববন্ধন করেছেন তারা। আকাশুজ্জামানের রিপোর্ট। বাংলাদেশে সমৃদ্ধ ফুটবল ক্যারিয়ার যদি কারো থেকে থাকে, তাদের মধ্যে অন্যতম কাজী সালাউদ্দিন। ব্যক্তিগত ক্যারিয়ার যেভাবে আলোকিত করেছিলেন, ঠিক তেমনি আলোকিত করার প্রতিশ্রুতি দিয়ে বসেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির চেয়ারে। যে আশা জাগিয়ে দায়িত্বটা নিয়েছিলেন, তার বিপরীতে সময় যত গড়িয়েছে হতাশার বাহারি বেড়েছে শুধু। তার বিরুদ্ধে এসেছে দুর্নীতির নানা অভিযোগ। সেই দুর্নীতির তদন্তে নেমেছিল দুদক। কোনো এক অদৃশ্য ক্ষমতার জোরে সালাউদ্দিনের দুর্নীতির নথি হারিয়ে যায় অতল গহ্বরে। যতবারই ফুটবলের দুরবস্থার প্রশ্ন করা হয়েছিল তাকে, উত্তর একটাই, টাকা নেই। আমি তো অ্যাপিয়ারেন্স করতে গেলে আমার 70 থেকে 80 লক্ষ টাকা লাগে। আমার দ্বারা তো সম্ভব না রাস্তার থেকে টাকা কুড়াই এনে যতগুলা পারি খেলি। অথচ তার ছত্রছায়ায় থেকে কারি কারি টাকা জমিয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাইম সোহাগ সহ আরো অনেকে। ফিফার টাকা নিয়েও হয়েছে 9-6, এসেছেন নিষেধাজ্ঞার আওতায়। ফুটবল নেমেছে আরো নিচে। ফুটবলারদের পাওনা টাকা দিতেও ঝামেলা বাঁধিয়েছে সালাউদ্দিনের ম্যানেজমেন্ট। অর্থ সংকট দেখিয়ে দিনের পর দিন বন্ধ হয়েছে দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ও জেলা ফুটবল লীগ। সেই সাথে থমকে গেছে ভালো ফুটবলার গড়ে ওঠার সব পথ। কিন্তু টিকে গেছেন সালাউদ্দিন। তবে রাজনৈতিক পালাবদলের সাথে সাথে সোচ্চার ফুটবল সমর্থকরা। সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে হচ্ছে একের পর এক বিক্ষোভ।
শুধু সালাউদ্দিন নয়, নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তার পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। আমাদের থেকে নিচের র্যাঙ্কিংয়ে তাদেরকে এখানে নিয়ে এসে আন্তর্জাতিক মানে টুর্নামেন্ট দেখায়, যে একটা ট্রফি পেলে তারা প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন, তার কাছাকাছি হতে পারবে এবং সেখান থেকে কিছু আর্থিক সহায়তা পাবে। সেই আর্থিক সহায়তা করে কিন্তু ওনাদের দুজনের পকেটেই গেছে। যারা যোগ্য নেতৃত্ব দিতে পারবে, যারা পকেট ভরবে না, নিজের পকেট ভরবে না, এই ধরনের মানুষকে ফুটবলের হাল ধরা উচিত। সেই ধরনের মানুষকে ফুটবলের হাল ধরতে দিন, অনেক হয়েছে, এবার বাদ দিন। মানববন্ধনে ছিলেন সাবেক নারী ফুটবলাররাও। বাফুফে থেকে সালাউদ্দিনকে সরিয়ে প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক ও দুর্নীতিমুক্ত করার দাবি তোলেন তারা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মাছ রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, অবকাঠামোগত সুবিধা না থাকাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 উপদেষ্টা। বিকেলে সাভারে স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান 4 উপদেষ্টা। শহীদদের আত্মার শান্তি কামনায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা, স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। এরপর 4 উপদেষ্টা 4টি গাছের চারা রোপণ করেন। এ সময় সাংবাদিকদের সাথে আলাপে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, বাংলাদেশ পুনর্নির্মাণই এখন বড় চ্যালেঞ্জ। এবার যে ছাত্র আন্দোলন, এটা সবকিছুকে ছাড়িয়ে গেছে এবং সেই জন্যই আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। সরকারের যে প্রশাসন যন্ত্র আছে গতিশীল করা, যাতে জনগণের সেবা দিতে পারে, কল্যাণ করতে পারে, সেই জন্য চেষ্টা করা। ভুয়া মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা। পরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন থানা পরিদর্শন শেষে ফারুকী আজম জানান, মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে যারা সনদ নিয়েছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। যোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে, নানানভাবে হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে। আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করলেও গণতন্ত্র ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। সকালে নরসিংদীতে ছাত্র আন্দোলনের শহীদ জিনিসপুরের পল্লী চিকিৎসক এবং NKM হাই স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডক্টর মঈন। পরে তাহমিদের বাবার হাতে নগদ সহায়তা দেওয়া হয়। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নারী শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় প্রতিহিংসা নয়, ক্ষমা ও ভালোবাসার বার্তা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান আফরোজা আব্বাস। এছাড়া মোংলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া হয়। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে সমাবেশ করেছেন চাকরি প্রত্যাশীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল ও স্লোগান সহ জড়ো হন চাকরি প্রত্যাশীরা। এ সময় তারা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া কোথাও চাকরিতে আবেদনের বয়সসীমা নেই। চাকরিতে 30-এর পরিবর্তে বয়সসীমা বাড়ানো হলে শিক্ষার্থীরা তাদের দক্ষতাকে আরও বেশি কাজে লাগানোর সুযোগ পাবেন। একই সাথে দেশে বেকারত্বের হারও কমবে বলে মনে করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। আমাদের দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এই বয়স সীমায় আটকে থাকার জন্য। পড়াশোনা শেষ করতেই দেখা যাচ্ছে 25-26 লেগে যায়, তো দেখা যাচ্ছে চাকরির ওই প্রিপারেশনটা নেওয়ার আমরা সময় পাই না। আমাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য মাত্র 2 বছর থাকে, তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে স্বপ্নের যে স্তরটা সেখানে আমরা পৌঁছাতে পারি না। মাছ উৎপাদনের শীর্ষ দেশগুলোর একটি হলেও রপ্তানিতে অনেক পিছিয়ে বাংলাদেশ।
প্রক্রিয়াজাত ও মোড়কজাতকরণের দুর্বলতায় বিশ্ববাজারে বাংলাদেশ সুবিধা করতে পারছে না বলে জানালেন বিশ্লেষকরা। তারা বলছেন, সামুদ্রিক মাছের উৎপাদন কম হওয়ায় বাড়েনি রপ্তানি। ২১ স্পেশালে মাছের উৎপাদন নিয়ে মেহেদী হাসানের ২ পর্বের রিপোর্টের শেষ পর্ব। এবছর মাছ ও সিফুডের বৈশ্বিক বাজার উন্নীত হবে ১৬,৪৩৩ কোটি মার্কিন ডলারে। মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে ১০ম, আর মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় হলেও রপ্তানিতে ২১তম। বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে সামুদ্রিক মাছের চাহিদা বেশি থাকলেও বাংলাদেশ বেশি উৎপাদন করে মিঠা পানির মাছ। চিংড়ি ও ইলিশ ছাড়া আন্তর্জাতিক বাজারে আর কোনো মাছের তেমন চাহিদা নেই। নতুন জাতের চিংড়ি উৎপাদন বাড়াতে পারলে রপ্তানি আয়ও বাড়ানো সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। আমরা মূলত বাগদা এবং গলদা রপ্তানি করি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি। কিন্তু বিশ্ববাজারে এখন আরেকটি প্রজাতি যেটি বেনামি চিংড়ি নামে পরিচিত, তার চাহিদা অনেক বেশি এখন এবং তার মূল্য কিন্তু কম। একই সাথে বেনামির উৎপাদন কিন্তু অন্যান্য চিংড়ির চেয়ে অনেক বেশি। এখন যারা বেনামি চিংড়ি চাষ করছেন তারা যে উৎপাদনের যে অবস্থা আমরা যা দেখি আর কি, এটি যদি বিদেশে রপ্তানি করা যায় তাহলে একটি বড় বাজার কিন্তু ধরা যাবে এবং সেই ক্ষেত্রে উৎপাদন কিন্তু অনেক বাড়বে বলে আমরা মনে করি। এদিকে বছরে ৪৫ লাখ টন মিঠা পানির মাছের বিপরীতে বাংলাদেশের সামুদ্রিক মাছের উৎপাদন মাত্র ৩ লাখ টন। গভীর সমুদ্র থেকে টুনা সহ বিশ্ববাজারে চাহিদা আছে এমন মাছ আহরণে বাড়তি নজর দেওয়ার পরামর্শ তাদের। আমাদের ডিপসিতে ফিশিং করার মতো আমাদের কিন্তু এরকম ট্রলার কিংবা জাহাজ কিন্তু আমাদের নেই। এটি আমরা চেষ্টা করছে সরকার, বিশেষ করে টোনা মাছকে আহরণ করার জন্য সরকার একটি মৎস্য অধিদপ্তরের আওতায় একটি বড় প্রকল্প গ্রহণ করেছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রকল্পের আওতায় যে জাহাজগুলি আসবে সেগুলি ডিপসিতে আমাদের টোনা ফিশ আহরণে যাবে। এটা একটা পাইলটিং আকারের প্রকল্প। তো সেইটার ফলাফলের উপর ভিত্তি করে পরে যারা প্রাইভেট পর্যায়ে যারা আছেন, উদ্যোক্তা বলেন, আমাদের বড় বড় যারা এন্টারপ্রেনার আছেন, তারা এইসব বিষয়ে উৎসাহিত করা হবে এবং তারা হয়তো মাছ ধরবে। টুনা এবং অন্যান্য ঝিনুক এবং অক্টোপাস ইত্যাদি ধরনের যে মাছের জাত, এগুলো যদি আমরা সমুদ্র থেকে আহরণ করতে পারি তাহলে আমাদের বৈদেশিক যে মুদ্রা আহরণ সেটা বাড়বে, কারণ আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হবে মৎস্যের ক্ষেত্রে। মাছ উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হলেও ভারত, মিয়ানমার সহ আরও কয়েকটি দেশ থেকে বছরে ৪ কোটি ডলারের মাছ আমদানিও করে বাংলাদেশ। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। রাজবাড়ীতে পদ্মার পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত ১০ দিনে পদ্মায় পানি বেড়েছে ৪৯ সেন্টিমিটার। আজ দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে ২৪ ঘন্টায় পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। পানি বাড়তে থাকায় নিচু এলাকা প্লাবিত হচ্ছে। দেখা দিয়েছে গবাদি পশুর খাবার সংকট। তলিয়ে গেছে রোপা আমন ধানের ক্ষেত ও বীজতলা। দখল হয়ে গেছে ময়মনসিংহ ভালুকার ভরাডোবার আফানিয়া খালের বড় একটি অংশ। দখলদাররা ভরাট করায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। হুমকির মুখে বহু জমির চাষাবাদ। বছরের পর বছর বোরো আমন ফসল করতে না পারায় অনেক কৃষক অভাব অনটনে জীবন কাটাচ্ছেন। ভালুকা প্রতিনিধি SM জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভালুকার ভরাডোবা পশ্চিমপাড়া গ্রামের কৃষি নির্ভর পরিবারগুলোতে এখন আর নবান্ন ও পিঠা উৎসব হয় না। আফানিয়া খাল দখলের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় জমিতে ফসল ফলাতে পারছেন না কৃষকরা। কষ্টে কাটছে দিন, সেই সঙ্গে তাদের সন্তানদের লেখাপড়াও হুমকির মুখে। ১০-১২ বছর ধরে মানে খালের কোনো পানি নিষ্কাশন হচ্ছে না। পানি নিষ্কাশন না হওয়ার দরুন আমাদের এই বিলটিতে পানি থেকে যায়। পানি থাকার কারণে আমরা এই ধান চাষাবাদ করতে পারি না। শুরু হইতে একবারে ওই মেইন রোডের এয়ার পর্যন্ত পুরাটা রাস্তায় খালটা বন্ধ হয়ে গেছে। লেখাপড়ার খরচ কিভাবে চালাবো? ধান যদি না পায় তাহলে তো মনে হয় পোলাপান্ডে নিয়ে খাওয়া দাওয়া অনেক অসুবিধা। স্থানীয় কৃষকরা জানান, পশ্চিমপাড়ার চান্দাইল ও বেহিবিলের পানি প্রবাহের জন্য আফানিয়া খালটির অনেকটা অংশ ভরাট করে শিল্প কলকারখানা গড়ে তোলা হয়েছে। তাই দুটি বিলে জলাবদ্ধতা তৈরি হয়। ফসলি জমিতে বোরো ও আমন চাষ করা যাচ্ছে না। দ্রুত খাল খননের দাবি তাদের। বোরো চাষ খুবই দুষ্কর হয়ে দাঁড়াইছে এই খাল ভরাটের কারণে। ধান অনেক পানির জন্য রইতেও পারে না, আবার কাটার সময় পানির তলে পড়ে যায়। ফসল যদি ঘরে না উড়াইতে পারি তাহলে আমাদের খুব কষ্ট হয়, মানবেতর জীবনযাপন করুন লাগে। খাল দখলের কথা স্বীকার করে ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা উদ্যোগ নিলে কৃষকদের দুর্ভোগ লাঘব হবে। অনেক মানে ফ্যাক্টরি করাতে পানি জমাট হয়ে থাকে, পুরো ফসল করতে কেউ মাছের চাষ করে, কৃষক নানান সমস্যা
দেখা দিচ্ছে। খালটি দখলমুক্ত করে খননের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা। সার্ভেয়ারের মাধ্যমে খালের প্রকৃত যে সীমা তার দৈর্ঘ্য প্রস্থ নির্ধারণ করে আমরা খুব শিগগিরই উপজেলা পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এটা সংস্কারে হাত দিই। আফানিয়া খাল খননে উদ্যোগী হবে প্রশাসন, ফিরে আসবে সুদিন, এমনটি প্রত্যাশা সবার। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দান বাক্স থেকে এবার 28 বস্তা টাকা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে বিদেশি মুদ্রা ও সোনার গহনা। চলছে গণনার কাজ। সাধারণত 3 মাস পর মসজিদের দান বাক্স খোলা হলেও এবার 3 মাস 26 দিন পর আজ সকালে খোলা হয় বলে জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ সহ 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে 70 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী, পাগলা মসজিদ ও মাদ্রাসার 257 জন শিক্ষক ও ছাত্র মিলে টাকা গোনা শুরু করেন। দানের টাকায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সহায়তার পাশাপাশি গরিব ছাত্র ও দুস্থদের আর্থিক সহায়তা দেওয়া হয়। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেই মাঠে নামতে চান মুশফিক, পুঁচকির চোটে বাদ ওপেনার মাহমুদুল হাসান। আবারও স্বাগত সন্ধ্যার 21 সংবাদে। সৌদি আরবের প্রবাসীদের হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর অনুরোধ জানিয়েছে প্রবাসী রেমিটেন্স ফোরাম জেদ্দা। সেই লক্ষ্যে প্রবাসীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সংগঠনটি। শুক্রবার জেদ্দায় রেমিটেন্স ফোরামের নতুন কমিটির বর্ধিত সভায় এসব কথা বলেন সংগঠনের নেতারা। সভায় আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য দোয়া করা হয়। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রধান উপদেষ্টার গুরুত্ব। আন্দোলনে আহতদের আজ থেকে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যখাত জনকল্যাণমুখী করতে আলটিমেটাম ছাত্রদের। পিলখানায় সুপরিকল্পিত হত্যাযজ্ঞ হয়েছিল, 25 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণার দাবি স্বজনদের। চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলের বিরুদ্ধে হত্যা মামলা, ঠাকুরগাঁওয়ে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র কারাগারে। সব রেকর্ড ভেঙেছে শিবলি কমিশনের কারসাজি, শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা লুট। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।